একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মহামারীকালীন সময়ে তোমরা ঘরে বসে না থেকে লেখাপড়াকে নিয়মিতভাবে চালিয়ে যাবে, বা আমরাও যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি সেইভাবে আগামী দিনের জন্য প্রস্তুত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে মূলত তোমাদেরকে লেকচারগুলো আমি এর আগেও দিচ্ছিলাম। আজকে নতুন করে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে যে আমরা নিশ্চয় তোমাদের খেয়াল আছে যে বিভিন্ন ধরনের যে জাবেদার যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলো কীভাবে জাবেদা বা হিসাবের প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ করতে হয় সেই কৌশলগুলো বা জাবেদার বিশ্লেষণ নিয়ে মূলত কথা বলছিলাম, যে ডেবিট ক্রেডিট কীভাবে আমরা নির্ণয় করি এবং ডেবিট ক্রেডিটগুলোকে হিসাবের খাতায় আমরা যে রেকর্ড দিই ডেবিট এবং ক্রেডিট আকারে, সেই অংশগুলোই মূলত আলোচনা করছিলাম। এর আগেও তোমাদের সাথে বিভিন্ন ধরনের লেনদেন নিয়ে কথা বলেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তিনটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে ক্রয় ফেরত, একটি বিক্রয় ফেরত এবং অপরটি হচ্ছে সম্পদ। এই তিনটি বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের এই অনলাইনের ক্লাসটা নিতে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং আশা করি তোমরা উপকৃত হবে। এই ইচ্ছা পোষণ করি এবং মনোভাব ব্যক্ত করি তোমাদের সাথে আলোচনা শুরু করছি। যে যদি খাতা সামনে থাকে, কলম থাকে, তাহলে একটু লেখার চেষ্টা করবে। অনেক সময় আমি লিখি না, আসলে এই আলোচনামূলক হওয়ার কারণে আমার কাছে যখন মনে হয় যে খুব বেশি প্রয়োজন, তখন হয়তো আমি লেখার চেষ্টা করি যে অবশ্যই এটা লেখা দরকার। পাশাপাশি তোমরা যে বিষয়টা খেয়াল রাখবে, লেকচারের এই অংশগুলো তোমরা প্রয়োজনে, যেহেতু ভিডিওগুলো আপলোড করা থাকে ইউটিউবে, তো তোমরা ইচ্ছা করলে সামনে পেছনে করে, বা আমরা যেটাকে বলি যে ব্যাক এবং ফরওয়ার্ড যদি তুমি করে যদি শুনতে চাও, তাহলে কিন্তু শুনতে পারো। তো যাই হোক, এটা পরামর্শ থাকলো। আমরা মূল আলোচনায় চলে আসি। সেটি হচ্ছে যে ক্রয় ফেরত। আমরা দেখো এর আগে আলোচনা করেছিলাম যে যদি আমরা ক্রয় করি, তো সেই ক্ষেত্রে ক্রয়কে আমরা যেভাবে রেকর্ড দিয়েছিলাম হিসাবের খাতায়, সেটা ছিল যে ক্রয় ডেবিট, এবং নগদে ক্রয় করলে নগদান ক্রেডিট, বাকিতে ক্রয় করলে পাওনাদার ক্রেডিট, আর ব্যাংকের মাধ্যমে করলে আমরা বলেছি ব্যাংক ক্রেডিট। তো এই বিষয়বস্তুটাকে এখন যদি আমরা ফেরতের অংশ নিয়ে যদি কথা বলি, তার স্পেশাল বা বিশেষভাবে যে বিষয়টি তোমাদেরকে নজর রাখতে হবে সেটি হচ্ছে যে যদি প্রশ্নে কোনো কিছু লেখা না থাকে যে ফেরতটা কিভাবে হয়েছে, নগদে হয়েছে না বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত হয়েছে না চেকে ক্রয়কৃত ফেরত হয়েছে, সেই অংশগুলো যদি আমরা কোনো বিষয়বস্তু যদি প্রশ্নে লেখা না থাকে, শুধু যদি এইরকম থাকে যে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো 10,000 টাকা, তাহলে এই শব্দ থেকে কিন্তু বোঝার উপায় নাই যে এখানে কি আমরা নগদে ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়েছিলাম, না বাকিতে ক্রয়কৃত ফেরত দিয়েছিলাম, না ব্যাংক কর্তৃক যে চেক ইস্যু করে আমরা মানে ক্রয় করার সময় যে চেক দিয়ে আসছিলাম, সেই চেক মারফত যে ক্রয় হয়েছিল সেই লেনদেনটি কি এখন ফেরত দেওয়া হচ্ছে কিনা। তো প্রথম বিষয়টা এইখানেই, এই তিনটা বিষয়ের একটি বিষয় যদি উল্লেখ না থাকে, তো সবসময় ধরে নিবা তোমরা যে এটা বাকিতে ক্রয়কৃত পণ্যই ফেরত দেওয়া হলো। এই কথাটা মনে রাখবে। বাকিতে, আবারও বলছি আমি, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। এখানে আরেকটি বিষয় খেয়াল রাখবে যে আমরা ক্রয় করার সময় যেমন ক্রয়কে ডেবিট করি, আমরা ক্রয় ফেরতের বেলায় কিন্তু ঠিক এটার অপোজিট। ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে ক্রেডিট। এটা একটা মনে রাখার একটি সহজ কৌশল, যে ক্রয় যদি, আবারও বলছি আমি, যে ক্রয় যদি ডেবিট হয় তাহলে অবশ্যই ক্রয় ফেরত ক্রেডিট হবে। আমি আজকের আলোচনা করছি না যে ক্রয় কেন ডেবিট। তো এখন আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে ফেরতটা আমরা ধরে নিব যে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। কিন্তু প্রশ্নে যদি লেখা থাকে যে ধরো কোনো একটি নির্দিষ্ট লেনদেন, যে ধরো 5 তারিখে, আমি একটি উদাহরণ হিসেবে বলছি, যে 5ই জুন তারিখে মালটা ক্রয় করা হয়েছিল নগদে, যে 5ই জুন ধরো 2021 তারিখে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হলো। এইখানে এখন ওই 5 তারিখের লেনদেনটা দেখতে হবে, যে 5 তারিখের লেনদেনটা কিভাবে সংগঠিত হয়েছিল, সেই ভিত্তিতে তোমাকে পরবর্তীতে এই ক্রয় ফেরতের জাবেদাটা দিতে হবে। এখন ওই নির্দিষ্ট তারিখে যে লেনদেনটা যেভাবে সংগঠিত হয়েছিল ফেরতের বেলায়, ধরো ফেরতটা বললাম যে 7 তারিখে বা 8 তারিখে বা 9 তারিখে ফেরত দেওয়া হয়েছে ক্রয়কৃত পণ্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই 5 তারিখের লেনদেনটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব যে ওই লেনদেনটা কিভাবে সংগঠিত হয়েছিল। সেই
সংঘটিত হওয়া সাপেক্ষে আমরা পরবর্তী সময়ে আমরা এই ক্রয় ফেরতের জাবেদাটা দিব। এখন আসি যে ক্রয় ফেরতের জাবেদাটা কি হবে। তা আমি আগেই বলেছি যে ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট হবে। আর ঘটনাটা কিভাবে ঘটেছিল, ঘটনাটা যদি এমন হয় যে আমরা আগেই বলেছি যে বাকিতে প্রশ্নে কোনো কিছু লেখা না থাকলে ধরে নিতে হবে যে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমরা ক্রয় করার সময় যদি জাবেদা দিয়ে থাকি যে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তাহলে এটাকে যদি এখন অপোজিট করে দিই, উল্টা করে দিই, রিভার্স করে দিই, যেভাবে শব্দটা তুমি বুঝতে পারো, বা উলট করে দিই, তো এইখানে আমরা এখন আসলে ক্রয় শব্দটাকে যদি উল্টাই দিই তাহলে কি হচ্ছে যে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু আমরা বলেছি যে ক্রয় ফেরতের বেলায় ক্রয় ফেরতকেই আমরা ক্রেডিট করব, যে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। কারণ এখানে ক্রয় এবং ক্রয় ফেরতকে আমরা ভিন্ন ভিন্নভাবে হিসাবভুক্ত করে থাকি। এই কারণে ক্রয় ফেরত নামে ক্রয়কে সরাসরি ক্রেডিট না করে আমরা ক্রয় ফেরত নামে একটি ভিন্ন হিসাবকে আমরা ক্রেডিট করে থাকি। এই হচ্ছে বিষয়বস্তু। এটি একটি আলোচনা গেল। এরপরে আমরা যদি বিক্রয় নিয়ে যদি কথা বলতে চাই, একই রকমভাবে আমাদেরকে বুঝতে হবে যে বিক্রয়টাও একইভাবে সংগঠিত হতে পারে। যে একটি হচ্ছে যে আবারও বলছি, যখন আমরা বিক্রয় করি, বিক্রয় হচ্ছে একটি আয়। তো আয় বাড়লে সবসময় ক্রেডিট হয়। তার মানে আমাদের বিক্রয়টা সংগঠিত হতে পারে নগদে, বিক্রয়টি সংগঠিত হতে পারে বাকিতে, এবং বিক্রয়টি সংগঠিত হতে পারে চেক মারফত, বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট যদি থাকে, যেমন ধরো বিনিময় বিলের মাধ্যমে বিক্রয় হতে পারে, সেটি এখন আলোচনা করছি না। প্রথম তিনটি বিষয় ক্রয়ের সাথে একই রকমভাবে মিলিয়ে যদি নেই আমরা, তাহলেই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন একটু আগে বলেছিলাম যে ক্রয়ের বেলায় যেভাবে তিনটি ঘটনার মাধ্যমে সংঘটিত হতে পারে লেনদেনটি, একই রকমভাবে বিক্রয়ের বেলায়ও সংঘটিত হতে পারে। তো বিক্রয় যদি ক্রেডিট হয়, সাধারণভাবে আমরা বিক্রয়কে কী করি, ক্রেডিট করি। ক্রেডিট কেন করি? আমরা আয় বিবেচনা করে আমরা ক্রেডিট করি। তার অর্থ হচ্ছে যখন আমরা বিক্রয় করি, ধরো বাকিতে যদি বিক্রয় করি, তাহলে আমরা বলি প্রাপ্য হিসাব ডেবিট বা বিবিধ দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা সনাতনে যদি আমরা করি, হিসাব শব্দটি যদি ব্যবহার করি। আধুনিকে যদি করি তাহলে আমরা বিক্রয়ের দাখিলা দিই আমরা প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় ক্রেডিট। তাহলে যদি এই জাবেদাটি বিক্রয় ফেরতের যে বিষয়টি, সেটিকে যদি আমরা এখন উল্টিয়ে দিই, বিপরীত করে দিই, তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে বিক্রয় ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। কিন্তু আমরা লেখার সময় আমরা আবারও বলছি যে ক্রয় এবং বিক্রয়ের সময় যদি উল্টিয়ে যায় তাহলে ফেরত নামে হিসাবটিকে অন্তর্ভুক্ত করতে হয়। এবং একই রকমভাবে কিন্তু বলছি এখানেও যে ক্রয়ের মতনই, যে যদি কোনো শব্দ উল্লেখ না থাকে, নগদ, বাকি, বা যে কথাটি বলছিলাম চেক মারফত, এরকম কোনো শব্দ উল্লেখ না থাকলে তাহলে ধরে নিতে হবে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। এখানেও একই কথাই। তাহলে এখানে আমরা বলবো যে বিক্রয় ফেরত ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। আর সনাতনে যদি কেউ লিখতে চাও, যারা স্কুল লেভেল থেকে শিখে এসেছ, তাদের জন্য বলা যে তারা নিশ্চয়ই এইভাবে দেখেছ যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট, এটাও হবে। দুই রকমের জাবেদায় তুমি বইগুলো খুললে পাবে, কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে যে একটি আধুনিক আর একটি হচ্ছে সনাতন। তো বুঝে তোমরা আশা করি এটা করবে। আর একটি যে কথাগুলো থেকে যায় সেগুলো হচ্ছে যে এই শব্দ কিন্তু আরও কিছু শব্দ আছে, যেমন ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের পরিপূরক কিছু শব্দ আছে। যেমন ক্রয় ফেরতের আরেকটি পরিপূরক শব্দ হচ্ছে বহির ফেরত। বহি মানে হচ্ছে বাইরে, তাহলে যে পণ্যটি বাইরের দিকে ফেরত আমরা পাঠাই সেটির নাম হচ্ছে বহির ফেরত। বহি বা বহির যেভাবেই থাক না কেন, তোমার কোশ্চেনে সেভাবে তুমি বলবে। আমরা যদি এটাকে ইংরেজিতে বলি তাহলে রিটার্ন আউটওয়ার্ড অনেক সময় বলে থাকি, বাইরের দিকে যেটা যায়, অর্থাৎ ক্রয় করলে পরে পণ্যটা বাইরের দিকে চলে যায়, সেটাকে আমরা ক্রয় ফেরত বলি। তাহলে এখানে ক্রয় ফেরতের আরেকটি শব্দ তোমরা শিখলে, সেটি হচ্ছে যে বহির ফেরত। একই রকমভাবে বিক্রয়ের বেলায়ও আমরা এরকম কিছু শব্দ ব্যবহার করি, যেমন বিক্রয় ফেরতের বেলায় আমরা বলি আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে যে ফেরতটি ভেতরের দিকে আসে, প্রতিষ্ঠানের মধ্যে আসে, ফিরে আসে, সেটাকে আমরা আন্তঃফেরত বলেছি। তাহলে এই যে আন্তঃফেরত এবং বহির ফেরত, এই শব্দ থেকেও কিন্তু তোমাদেরকে চিনতে হবে যে কোনটি ক্রয় ফেরত এবং কোনটি বিক্রয় ফেরত। আশা করি শব্দগুলোর সাথে তুমি পরিচিত হলা। আবারও বলছি, আমি
একটু ফিনিশিং টাচ দেই এই দুইটি বিষয়ে, যে ক্রয় ফেরতের আরেকটি পরিপূরক শব্দ হচ্ছে বহির ফেরত, আর আন্তঃফেরত বা বিক্রয় ফেরত এরা হচ্ছে একই শব্দ। কিন্তু বহির পরিবহন এবং আন্তঃপরিবহন এই দুটো কিন্তু এক না। বহির পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন, আর আন্তঃপরিবহন হচ্ছে ক্রয় পরিবহন। এই কথাটা পরিবহনটা একটু আলোচনা করে রাখলাম, কারণ এই শব্দগুলোর সাথে যে পরিবহনটা আমার ভেতর আসে সেটা নিশ্চয়ই আন্তঃপরিবহন। তার মানে ক্রয় করলে পরে পণ্য ভেতরের দিকে আসে, সেটাকে আমরা আন্তঃপরিবহন বলি, অর্থাৎ ক্রয় পরিবহন। এবং এইখানে আরও অনেক আসলে আলোচনা থাকে এই ছোট ছোট বিষয়। আর হিসাব বিজ্ঞানে আসলে একটি বিষয় আরেকটি বিষয়ের সাথে এমনভাবে রিলেটেড যে না বললেই না। যেমন এই যে আন্তঃশব্দ এবং বহিঃশব্দটা আলোচনা করতে গিয়ে আমরা নতুন দুটি শব্দ পেলাম, আন্তঃপরিবহন এবং বহির্পরিবহন। এই আন্তঃপরিবহন এবং বহির্পরিবহন আমরা বলি যে বহির্পরিবহনটা হচ্ছে সরবরাহ খরচ বা এটি পরোক্ষ ব্যয়, আর আন্তঃপরিবহন এটি হচ্ছে যে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে যায় এবং এটি একটি প্রত্যক্ষ খরচ। তো এইখানেও কিন্তু এই জন্য এই শব্দগুলো একটু আলোচনা করে রাখলাম, কারণ অনেক সময় মিস হয়ে যেতে পারে কিংবা আলোচনায় নাও আসতে পারে। তো শিক্ষার্থীদের সুবিধার্থে এই দুটি শব্দ আমি তোমাদের সাথে পরিচিত করার চেষ্টা করলাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই শব্দগুলো শিখে নিয়েছ। দুইটি বিষয় কিন্তু আলোচনা করে ফেললাম আমরা। তাহলে মেন বিষয় হচ্ছে ক্রয়টা যদি শিখতে পারো, ক্রয়ের জাবেদা, তাহলে সেই ক্ষেত্রে বিক্রয়ের দাখিলা যদি শিখতে পারো, এবং একই সাথে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা যেটি বলছিলাম যে যদি নগদে ফেরত হয় তাহলে আমরা বলবো যে বিক্রয় ফেরত যদি নগদে হয়ে থাকে তাহলে আমরা বলবো যে বিক্রয় ফেরত ডেবিট, নগদান ক্রেডিট। যদি চেক মারফত যদি হয়ে থাকে যে আমি চেক নিয়েছিলাম সেই চেকটাই যদি আমি ফেরত দিয়ে দিই, তাহলে আমি বলছি যে বিক্রয় ফেরত ডেবিট এবং ব্যাংক ক্রেডিট। আর বাকিটা তো আগে আলোচনা করেছি। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম দুইটি বিষয়ের মুখ্য বিষয়বস্তুগুলো আলোচনা করলাম। এখন আমাদের থার্ড বিষয়ে আমি একটু চলে যাই, যে এখানে এই তৃতীয় বিষয়টি আলোচনা করার আগে আবারও তোমাদের একটু ইনফর্ম করি যে তোমরা যদি সচরাচর যদি এই ভিডিওগুলো দেখে থাকো তাহলে কোথাও যদি কখনো কোনো প্রশ্ন জাগে তোমার ভেতরে, যে প্রশ্নটি তুমি সন্তোষজনক উত্তর পাওনি সেটি তুমি ইনবক্স করতে পারো আমাকে কমেন্টস বক্সে। সেখান থেকে আমি তোমাদেরকে এটার সলভ করার চেষ্টা করব, যে উত্তর দেওয়া। তো আশা করি আমার এই কথাগুলো শুনবে, যে তুমি তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তোমার জানার আগ্রহ বাড়বে। এই রকম নির্দেশনা দিয়ে রাখলাম। আর কখনোই শিক্ষককে যদি তুমি ভয় পাও তাহলে তুমি শিখতে পারবে না। ধরো কেউ যদি সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনাকে ভয় পায় তাহলে ও কিন্তু কখনোই সাইকেল চালাতে পারবে না। ও সাইকেলে উঠবে, পড়ে যাবে, যে হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, কেটে যেতে পারে, চেন পড়ে যাবে, আমি নিয়ন্ত্রণ করতে না পারি, এরকম ভয় ভীতি যদি তার মধ্যে নেতিবাচক অর্থে কাজ করে তাহলে কিন্তু শিখতে পারবে না। শিক্ষক কিন্তু একই রকম। তোমাদেরকে আমি তোমাদের জীবন চালানোর জন্য যে অ্যাকাউন্টিংটা দরকার, যেটি তোমাদেরকে জ্ঞানকে সম্প্রসারিত বর্ধিত করবে, সেখানে যদি ভয় থাকে তাহলে এই সাবজেক্টে কিন্তু সারা জীবন দুর্বল থাকবে। তো ভয় পাওয়ার কোনো দরকার নাই। সাবজেক্টিভ ভয় একটি আতঙ্ক, আসলে এই আতঙ্ক থেকে তোমাদেরকে বাইর করতে হবে। এবং আরেকটি হচ্ছে শিক্ষককে ভয় পাওয়া। শিক্ষকের কাছে যদি তুমি তোমার জ্ঞান অর্জনের জন্য যে তৃষ্ণা, পিপাসা, সেখান থেকে যদি তোমার গ্লাসটা পূর্ণ করতে না পারো শিক্ষকের কাছ থেকে, এটার জন্য সারা জীবন তোমাকে সাফার করতে হবে। তো আশা করি যে তোমরা ভয় পাবে না, তোমাদের কথাগুলো আমাকে জানাবে, আমি তোমাদেরকেও শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবার আসি যেটি আমাদের তৃতীয় এবং সর্বশেষ বিষয়, সেটি হচ্ছে সম্পদ। তো সম্পদের বিষয়ে একটি কথা খেয়াল রাখবে, যে একটু আগে যে বিষয়টি আলোচনা করেছি, যে আবারও বলছি যে সম্পদ ক্রয় সংক্রান্ত যদি কোনো লেনদেনে ধারে, বাকিতে বা ব্যাংক এরকম কোনো বিষয়বস্তু লেখা না থাকে তাহলে অলওয়েজ আমরা ধরে নিব নগদে। এখানে ধারে ধরার কোনো সুযোগ নাই। ওখানে যেরকম আমরা বাকির কথা বলেছি, এখানে কিন্তু নগদের কথা বলেছি। যে যদি কখনো তোমাকে কোনো একটা সম্পদের ক্রয় লেখা থাকে যে 10,000 টাকা আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে এখানে দেখো যে এই শব্দটার ভেতরে নগদ, বাকি বা ব্যাংক শব্দ কোনোটাই উল্লেখ নাই, তাহলে এই ক্ষেত্রে নগদ ধরে নিতে হবে। অ্যাজামশনটা আগেই বলে দিলাম, অ্যাজামশনের বাংলা হচ্ছে পূর্বানুমান। এই পূর্বানুমানটা কিন্তু বলে দেওয়া হলো। তাহলে
আমরা যখন সম্পদ ক্রয় করি আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে সম্পদ যে কোনো সম্পদ, সেটা যদি একটু আগে যে উদাহরণটা বললাম, আসবাবপত্র ডেবিট এবং আমরা নগদানকে ক্রেডিট করে দিব। তুমি যে ধরনের সম্পদই কিনো না কেন, এখন সম্পদ যদি বুঝতে হয়, আরেকটি বিষয় মনে রাখবে, আমরা এর আগে আলোচনা করেছিলাম, আবার সচেতন করছি, যে কোনো সম্পদ যদি বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয় অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সেটাকে আমরা ক্রয় বলি। একই সম্পদ যদি ব্যবহারের উদ্দেশ্যে যদি ক্রয় করা হয় তাহলে ওই সম্পদের নামে আমাদের রেকর্ড দিতে হয়। যেমন ধরো এখন যদি বলা হয় যে 10,000 টাকার আসবাবপত্র বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হলো, তাহলে কিন্তু জাবেদাটা হয়ে যাবে ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট। কিন্তু যদি এটা লেখা থাকে যে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে কিন্তু বুঝে নিবে যে এটি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ যেভাবে আমরা বিবেচনা করি না কেন, সেই ক্ষেত্রে আমরা রেকর্ড দিয়ে থাকি আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। এটি বিষয়গুলো এরকম আরও অনেক সম্পদ রয়েছে, যেমন ভূমি, দালান কোঠা, বৈদ্যুতিক সরঞ্জাম, পরিবহন বা যানবাহন যেভাবে থাক না কেন, এরকম যে সমস্ত যত সম্পদ আছে, যেটাই তোমার ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হবে, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট সম্পদের নাম ব্যবহার করতে হবে। যেমন ভূমি যদি ক্রয় করি তাহলে ভূমি ডেবিট, নগদান ক্রেডিট। আর বাকির বেলায় বা ধারের বেলায় অবশ্যই কিন্তু লেখা থাকবে, তোমার প্রশ্নে লেখা থাকবে যে উক্ত সম্পত্তিটি ধারে ক্রয় করা হয়েছে বা কি ইনস্ট্রুমেন্টে ক্রয় করা হয়েছে, সেটা তোমার প্রশ্নে বলা থাকবে। তো এই বলার না থাকলে এটা এইভাবে আমরা রেকর্ড দেবো। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, কোনো সম্পদ যদি ক্রয় করা হয় তাহলে শুধু ক্রয়, কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আমরা কখনো ব্যবহার করব না, যেমন নতুন, পুরাতন, ক্রয়, বিক্রয়, এই শব্দগুলো ব্যবহার আমরা করব না। যেমন আবারও উদাহরণ দেই, যে নতুন আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমরা আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট করব না, শুধু আসবাবপত্রকেই আমরা ডেবিট করব বা আসবাবপত্র হিসাবকে ডেবিট করব। এখানে এই কথাটা এই জন্য বলা যে আসবাবপত্র ক্রয় হিসাব বা নতুন আসবাবপত্র ক্রয় হিসাব ডেবিট, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করব না। তাহলে প্রথমে নতুন এবং আসবাবপত্রের পরে ক্রয়, একই রকমভাবে বিক্রয় যদি বলি যে ধরো কোনো সম্পদ আমি বিক্রয় করছি, আসবাবপত্র বিক্রি করে দিলাম, পুরাতন আসবাবপত্র, তাহলে আমি এইরকম লিখব না যে নগদান ডেবিট, পুরাতন আসবাবপত্র বিক্রয় ক্রেডিট, এরকম লিখব না। অর্থাৎ আমরা শুধুমাত্র মূল হিসাবটাকেই লিখব, যে নগদে যদি বিক্রি করি কোনো পুরাতন আসবাবপত্র, তাহলে কিন্তু আমরা ওই একই হিসাবই ব্যবহার করব। অর্থাৎ নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, ক্রয় করলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, জাস্ট এই কথাটাই। তাহলে এইরকম সম্পদ, একটি উদাহরণ দিলাম তোমাদেরকে, এরকম যত সম্পদ থাকবে সকল সম্পদের বেলায় একই ধরনের বৈশিষ্ট্য খেয়াল করে বা আচরণ খেয়াল করে বা প্রকৃতি খেয়াল করে তোমরা সেটার রেকর্ড দিবে। এটি হচ্ছে আমার নির্দেশনা। তো যাই হোক, আজকের এই 3টি বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভালো লাগবে। আমি যদিও লিখলাম না, আবারও বলছি, যদি বুঝতে অসুবিধা হয় প্রয়োজনে আমি আবারও লেকচার দেবো, আর তাহলে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবে আস্তে আস্তে বা ব্যাক করে দেখবে। তবে টেনে টেনে ভিডিও দেখবে না, তাহলে কিছুই শিখতে পারবে না। কারণ অ্যাকাউন্টিংয়ের আলোচনা যদি মাঝখান থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যায়, তাহলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, তোমাদের জন্য আমার শুভকামনা রইল। আশা করি সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।